হাসিনার পতনের আগে ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। মুক্তিযুদ্ধের পক্ষে যদি দল হয় ইমরান খানের মতো দল হবে, বলছেন ফজলুর রহমান। মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ছিনতাই, পুলিশ নিল চুরির অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও 176 বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধের পক্ষে যদি দল হয় ইমরান খানের মতো দল হবে, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, আমি আবারও বলে দিলাম, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা যদি নির্বাচন করে এই দলটা কিন্তু দাঁড়াবে ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে। ফজলুর রহমান বলেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে, 300 ক্যান্ডিডেট হবে, আমি বলে দিলাম। তিনি বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জ সম্মেলনে যেতে পারবো না। কে সহ্য করতে পারে এগুলা? আমিও তো মানুষ, এই দলের জন্য কি না করেছি, জেল কেটেছি, নির্বাসন রয়েছি, দেশনেত্রী খালেদা জিয়ার নামে 300 বক্তব্য দিয়েছি, যেটি বিশ্ব রেকর্ড। তিনি আরও বলেন, আমার নেত্রী এখন সুস্থ, উনি জানেন না এটা। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপি নেতাদের চাঁদাবাজি ধান্দাবাজি বিরুদ্ধে আমি যে বক্তৃতা করি, এই বক্তৃতা কেউ করে না। একটা কথার জন্য আমাকে 3 মাসের জন্য দলের সব প্রকার কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে। আদেশ দিয়েছেন, আমি খুশি হয়েছি। এখন আপনাদের অনুরোধ করি সম্মেলনের আগে এটি তুলে দেন। মুক্তিযোদ্ধাদের দল গঠনের বিষয়ে ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে, আপনি থাকবেন, আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে। তিনি বলেন, আমি তো বিএনপি করি, সামনে আমার সম্মেলন 20 সেপ্টেম্বর। 2008 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে খালেদা জিয়া আমাকে বিএনপির আহ্বায়ক করে কিশোরগঞ্জে দল গঠন করে। আমি আহ্বায়ক ও কিশোরগঞ্জের সভাপতি ছিলাম। আমি হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম, গায়ে রক্ত দিয়ে সম্মেলনে হাজির হয়েছি। তিনি আরও বলেন, কিশোরগঞ্জে 8 বছর আমি নেতৃত্ব দিয়েছি। কয়েকদিন পর সম্মেলন, যেখানে হাজার হাজার নেতাকর্মী আসবে, আর আমি ঢাকায় বসে থাকবো। যে বিএনপির জন্য আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, বিএনপি থেকে কেউ বলতে পারে না ফজলু সম্মেলনে আসুক, কেউ বলার লোক নেই, আমি তো জানি আছে। ফজলু বলেন, একটা মানুষের যখন 60 বছর হয়ে যায় তার আর সময় নাই, তার প্রতিটা সময় মহামূল্যবান। 1 মিনিট স্বর্ণের দামে বিক্রি হয়। আমার বয়স কিন্তু 78 বছর। আমাকে 3 মাস ঘরে বসিয়ে রাখবেন, আমাকে কাজ করতে দেবেন না। আমার যদি নেওয়ার ইচ্ছা থাকে, শাস্তি তো আমার হয়েছে, একদিনের জন্য হলেও হয়েছে। আজকে তো প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। চাইলে সম্মেলনের আগে আমার বরখাস্ত আদেশ তুলে নিতে পারে, কিন্তু এটা করবে না। তিনি বলেন, যদি না করে, সামনে আমার 2টি পথ, একটা হলো রাজনীতি ছেড়ে দেওয়া, আর একটা হলো রাজনীতি করতে হলে ভিন্ন পথ খুঁজতে হবে। যদি বিএনপি আমার সাসপেনশন তুলে না নিয়ে বরখাস্ত করে, এটা বললে আবার বলবে কেন বললেন। 3 মাসে যদি সাসপেনশন তুলে না নেয়, তারপরেও আর রইল কি? তারপর তো জাতীয় নির্বাচন, ইলেকশনও করতে পারবো না। কেন করতে পারবো না? একটা ইলেকশনের জন্য আমার জীবন গেছে। আমার তো 78 বছর বয়স, আমি তো আর জীবনে ইলেকশন করতে পারবো না। তিনি আরও বলেন, আমি বিএনপির মতো দল করব না, এটি ফালতু কথা। তবে আমার জীবন থাকে, আর বিএনপি যদি আমাকে দলে না নেয়, আমি না হয় বসেই রইলাম। এই দেশটার জন্য তো আমি যুদ্ধ করেছি, আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদই দিয়ে দিলাম। বাকি বিদেশে আছেন 2 কোটি মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এর 99% মানুষ আমাকে সাপোর্ট করবে। হাসিনার পতনের আগেই ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় বলেও জানান তিনি। জবানবন্দিতে এনসিপি আহ্বায়ক বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করি। ওই দিন 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার। আমরা জানতে পারি 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। ওই দিন 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সরকার। আমরা জানতে পারি 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া আমাদের হত্যা বা গুম করা হতে পারে। এজন্য আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করি। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক নাহিদ ইসলাম। বলেন, জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেপ্তারের পর তাদের আন্দোলন প্রত্যাহারের চাপ দিয়েছিল
শেখ হাসিনা প্রশাসন। 16 জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত ছিল গণমাধ্যম। এ সময় শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলেও সাক্ষ্য দেন নাহিদ। সেই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ছিনতাই, পুলিশ নিল চুরির অভিযোগ। রাজশাহীতে দিন দুপুরে রড সিমেন্টের ব্যবসায়ীর মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ নিয়েছে চুরির অভিযোগ। দুপুরে মহানগরীর রাজপাড়া থানার নিমতলায় বাথানপাড়া পেঁয়াজের মোড়ে ছিনতাইয়ের শিকার হন ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ। তাকে চারদিক থেকে ঘেরাও করে মাথায় লাঠি মেরে রক্তাক্ত করে 12.5 লাখ টাকা এবং তার মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের পরপরই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ছিনতাইকারীরা ব্যবসায়ীর মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করছে। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা টাকা ও মোটরসাইকেল নিয়ে চলে যায়। আশপাশের লোকজন এই ঘটনায় দাঁড়িয়ে দেখছেন। এই ছিনতাইয়ের ঘটনাকেই রাজপাড়া থানা পুলিশ চুরির অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। যদিও ছিনতাইকারীদের লাঠি আঘাতে মাথা ফেটে রক্তাক্ত ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 33 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার ছেলে সিয়াম জানিয়েছে লাঠির আঘাতে তার বাবার মাথা ফেটেছে, পাশাপাশি নাকের হাড়ও ভেঙে গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন। মামলার বাদী ব্যবসায়ী চাঁদের ভাই সিরাজুল ইসলাম জানান, চাঁদকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তিনি রাতে RMP রাজপাড়া থানার এজাহার দিয়েছেন। থানায় ওসি মামলা রেকর্ড না করে আমার কাছে একজন অফিসারকে পাঠান। তিনি এজাহারে ছিনতাই না লিখে চুরি লিখতে বলেন। আমি প্রথমে রাজি হয়নি। সকালে আমাকে থানায় ডেকে পাঠানো হয়। অনেক চাপাচাপির পর আমি বাধ্য হয়ে সংশোধিত এজাহার স্বাক্ষর করেছি। স্বাক্ষর না করা পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হচ্ছিল না। তবে আমি এখনও জানি না মামলা হয়েছে কিনা। এদিকে বাদী সিরাজুল ইসলামের স্বাক্ষর করা দুটি এজাহারের কপি যুগান্তরের হাতে এসেছে। থানাও দাখিল করা প্রথম কপিতে ছিনতাই লেখা থাকলেও পরের কপিতে ছিনতাইয়ের স্থলে চুরি শব্দটি সংযোজন করা হয়েছে। এজাহারে আসামি করা হয়েছে সুরুজ, হাসিবুল ও ইশরাক নামে 3 জনকে। বাদী প্রথম এজাহারে অজ্ঞাত আরও 2 থেকে 3 জনকে আসামি করলেও সংশয়িত দ্বিতীয় এজাহারের কপিতে অজ্ঞাত কোনো আসামি কথাগুলো আর রাখা হয়নি। এ বিষয়ে সন্ধ্যায় হামলার শিকার ব্যবসায়ীর ছেলে সিয়াম বলেন, সকালে আমরা থানায় গিয়ে দেখি আগের এজাহার সংশোধন করে ঘটনার বিবরণ সব ঠিক থাকলেও ছিনতাইয়ের জায়গায় চুরি শব্দটি বসানো হয়েছে। প্রথম এজাহারে আমরা 3 জন নামীয় সহ আরও 2 থেকে 3 জনকে অজ্ঞাত আসামি করেছিলাম। পরে এজাহারে অজ্ঞাত 2 থেকে 3 জন কথাটি তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমরা বিষয়টি বোঝার জন্য ডিউটি অফিসারের কাছে জানতে চেয়েছিলাম। জিজ্ঞেস করেছিলাম, আপনারা এজাহারে ছিনতাই না লিখে চুরি লিখলেন কেন? অজ্ঞাত 2 থেকে 3 জনের কথাটি বাদ দিয়েছেন। ডিউটি অফিসার বলেছেন, অজ্ঞাত আসামি দিলে মামলাটি ডাকাতির মামলা হয়ে যাবে। আমরা যা করেছি তাতে মামলাটি শক্ত হবে, আসামিরা কেউ ছাড় পাবে না। এ বিষয়ে RMP রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, চুরি নয়, ছিনতাইয়ের মামলাই হয়েছে। ওরা হয়তো ভুল বলেছেন, এজাহারে কিছু গরমিল ছিল, সেটি ঠিকঠাক করার জন্য বাদীকে ডাকা হয়েছিল। তার সম্মতিতে সব ঠিকঠাক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ীর মোটরসাইকেলটি অভয়ার মোড় থেকে উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।